হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ অল ডুইং ওয়েল। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার পিরিয়ডিক মোশনের পার্ট 1 বলা যায়। এখানে আমরা টাইম পিরিয়ড নিয়ে, ফোর্স নিয়ে, স্প্রিং এর ফোর্স, স্প্রিং এর এনার্জি, দেন ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা বলবো এবং সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশন নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। এখন পিরিয়ডিক মোশন যেহেতু এর নাম, সো পিরিয়ডিক মোশন জিনিসটা কি? পিরিয়ডিক মোশন হচ্ছে এরকম যে একটা জিনিস, লেটস জাস্ট সে পেন্ডুলাম, ঠিক আছে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন এখানে আমরা। সো একে যদি এখানে আমি এখানে ছেড়ে দিই তাহলে ওই ইকুইলিব্রিয়াম দিয়ে যে আবার একই ডিরেকশনে যাবে, রাইট? এই জায়গায় আবার ফিরবে। সো পিরিয়ডিক মোশনের সেটাই যে যেটা একটা ডাইরেকশনে যাওয়ার পরে ওই ডাইরেকশনে একটা ইন্টারভ্যাল অফ টাইম পর, মানে একটা নির্দিষ্ট সময় পরে, নট একক সময়, একটা নির্দিষ্ট সময় পরে যদি ওই একই জায়গায় আবার ব্যাক করে তাহলে সেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারবো। দ্যাট ইজ পিরিয়ডিক মোশন। এখন এগুলো যত ধরনের আমরা ফিজিক্সে কথা বলতে পারি সেগুলো হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড কন্ডিশনে, যদি তুমি ধরো সব ধরনের ফোর্স টোর্স বাদ দাও, শুধু এই ফোর্সটা বাদে অন্য যত ফোর্স আছে পৃথিবীতে সবগুলো বাদ দিয়ে থিঙ্কিং করে, তাহলে এই ধরনের লজিক খাটানো যাবে। কারণ অবভিয়াসলি ফোর্স থাকলে তো একটু করে থেমে যাবে, তো মিলবে না। ওয়ান থিং। এরপর হচ্ছে আমরা হারমোনিক, সিম্পল হারমোনিক মোশন নিয়ে যাবো। সিম্পল হারমোনিক মোশন ইজ নাথিং, একই জিনিস, পিরিয়ডিক মোশন আন্ডারেই একটা পার্ট। সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বিষয়টা এরকম যে ইকুইলিব্রিয়াম থেকে লেফট সাইডে যত দূর যাবে রাইট সাইডে তত দূরই যাবে। অর্থাৎ যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট সে লেফট সাইডে করবে সেই পরিমাণ ডিসপ্লেসমেন্ট সে রাইট সাইডেও করবে। আমার এই পেন্ডুলাম আঁকাটা খুবই বাজে হয়েছে, বাট জাস্ট ড্র ইট अगेन। গেল এদিকে, হ্যাঁ, দিস ইজ দ্য পেন্ডুলাম। এখন আসো আরেকভাবে সিম্পল হারমোনিক মোশন দেখাই। একটা স্প্রিং যদি ধরি, হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং এর ইকুইলিব্রিয়াম, রাইট? স্প্রিং এর ইকুইলিব্রিয়াম। এখন এই স্প্রিং এর ইকুইলিব্রিয়াম থেকে ধরো আমি এটাকে টেনে এত দূর আনলাম, x পরিমাণ আনলাম, ঠিক আছে? x পরিমাণটা আমি ইকুইলিব্রিয়াম থেকে যখন ছেড়ে দিব কি হবে? সেই পরিমাণে x পরিমাণ আসবে। তাহলে এটা একটা সিম্পল হারমোনিক মোশন বলা যায় না? অবভিয়াসলি বলা যায়। এবং পেন্ডুলামের ক্ষেত্রে আমি যদি এখান থেকে ছেড়ে দিই, সে এখানে এসে ইকুইলিব্রিয়ামে এসে আবার এই পরিমাণ দূরত্ব এখানে যাবে, দেন এখানে আবার তার ভেলোসিটি যখন 0 হয়ে যাবে আবার এদিকে যাবে, এবং এখানে ভেলোসিটি সবচেয়ে বেশি v max, রাইট? এটা তো আমরা বুঝি, আই হোপ। এখন আমরা আসি স্প্রিং নিয়ে কিছু কথা। যে স্প্রিং এর ক্ষেত্রে ফোর্সের সূত্র আমরা কি জানি? ফোর্স সমান F সমান মাইনাস কে এক্স। এখন এই কেটা হচ্ছে কোএফিশিয়েন্ট কোএফ অফ স্প্রিং, রাইট? এটা তো আমরা জানি, কোএফিশিয়েন্ট অফ স্প্রিং। প্রশ্ন আসতে পারে, আচ্ছা এর আগে এটা লিখে দেয়, পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই একই, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কত দূর টানছি তার উপরে এনার্জি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই মাইনাসটা কেন? why is this minus here, why is this minus here? মাইনাস এখানে আছে এই রিজনে যে তুমি এই জিনিসটা এইভাবে থিঙ্ক করো, স্প্রিংটাকে যে আমি টানলাম, ঠিক আছে, একটা জিনিসের উপর টানলাম মানে কি? আমি তো ফোর্স দিচ্ছি, অবভিয়াসলি এটা না তো এটা উপরে যাবে না, ফোর্স দিচ্ছি। সো আমার ফোর্সটা ওর ফোর্সে ট্রান্সফর্ম হচ্ছে, রাইট? যেমন কারেন্টের ইলেকট্রিসিটি লাইট এনার্জি হিসেবে যে আমরা লাইট পাচ্ছি, তাই না? সেরকম ট্রান্সফর্ম হচ্ছে, আমি ওর কাছে এনার্জিটা ট্রান্সফার করতেছি। ট্রান্সফার বলো, ট্রান্সফর্ম বলো, ট্রান্সফার করলাম। যখন ছেড়ে দিব অবভিয়াসলি তার উপর দিকে যাওয়া উচিত, কারণ আমি তাকে উপরের দিকে ফোর্স দিচ্ছি, রাইট? বাট স্প্রিং এর নেচার যেটাকে আমরা বলি, বা স্প্রিং এর ধর্ম, সেটা কি? যে তার রিস্টোরিং ফোর্স আছে, রাইট? তার মধ্যে একটা ইকুইলিব্রিয়ামে আসে রিস্টোরিং ফোর্স আছে, যার কারণে সে নিচের দিকে যেতে চায়। এই কারণে আমি তো ফোর্স দিচ্ছি উপরের দিকে, বাট ও যাবে কোন দিকে? ও যাবে নিচের দিকে, ডাইরেকশন, রাইট? তাহলে এটা এক ধরনের, এগুলোকে কি বলে? নেগেটিভ ফোর্স টাইপ বলে না? আবার এনার্জি দিয়ে জিনিসটা থিঙ্ক করো, যে আমি ওর উপর এনার্জি দিয়ে ওটাকে উপরে টানতেছি, মানে আমার এনার্জি ওর কাছে ট্রান্সফার করলাম, অবভিয়াসলি উপরে যাওয়ার কথা, বাট ও কোন দিকে যায়? নিচের দিকে যায়। নিচের দিকে যাওয়ার কারণে যেহেতু ডাইরেকশন ইজ, যেদিকে ফোর্স দিছি, যেদিকে এনার্জি দিছি, সেদিকে ডাইরেকশন আগে উল্টো দিকে হচ্ছে, তাহলে তার সামনে একটা নেগেটিভ আসবে। দ্যাট ইজ ইট, তেমন কিছুই না। এটাই হচ্ছে নেগেটিভটা। আমরা অনেকে ভয় পাই, আমি ভয় পাইছিলাম যে হ্যাঁ কি নাকি এগুলো ফিজিক্স কিছু বুঝি না, পড়ার দরকার নেই, বাট দিস ইজ দ্য রিজন ওয়াই মাইনাসটা সামনে বসে। এমন প্রশ্ন আসতে পারে, ধরো এই বইটা, হ্যাঁ, যে আমি যে বইয়ের উপর ফোর্স দিলে যে উপরে উঠলে উঠে নিচে পড়ে গেল, তাই না? এটাও তো নিচের দিকেই যাচ্ছে, ফোর্স দিচ্ছিলাম উপরে। অ্যাজ আই সেড, যেগুলো হচ্ছে সব তোমার স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিজেদের ফোর্সটা, স্প্রিং এর ফোর্সটা বাদে আর কোনো ধরনের ফোর্স এখানে যদি না করে তাহলে এই নিয়মটা মানে। সো ধরো আমি যদি স্পেসে যে এই বইটাকে উপরের দিকে ফেলতাম, তাহলে এটা অবভিয়াসলি উপরে গিয়ে আমি যতটুকু ফোর্স দিচ্ছি অতদূর উপরে গিয়ে থেমে যেত, ওই জায়গায় থাকতো, রাইট? এখানে গ্র্যাভিটেশন এক্সেলারেশন জি, আর্থের পুল আছে বলি সে নিচের দিকে যায়, বাট ঠিকই উপরের দিকে যাইতো। সো দিস ওয়াই দ্য নেগেটিভ সাইন হ্যাজ বিন ইউজড হিয়ার। এখন আসো, যেহেতু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে যদি বিষয়টা এই দিকে হইতো তাহলে আমরা এটাকে অ্যাঙ্গুলার একটা স্ট্রেট লাইন বলতে পারতাম, তাই না? যে লিনিয়ার
লিনিয়ার ভেলোসিটি বলতে পারতাম, রাইট? লিনিয়ার ভেলোসিটি মানে কি? যেটা সোজা, যেটা দিয়ে আমরা ইউজ টু, যেটা আমরা সারা জীবন পড়ে আসছি বলতে গেলে, তাই না? ভি দিয়ে যেটা বুঝাই, যে লিনিয়ার সোজা, এর তো সোজা না, এখানে একটা অ্যাঙ্গেল আছে এবং অ্যাঙ্গেলের কারণে এটা এই দিকে যায়, তাই না? অ্যাঙ্গেল আছে, তাহলে এটার নাম কি হবে? এই ভেলোসিটির নাম কি হবে? এই ভেলোসিটির নাম হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে থাকি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, যেটা সমান হইতেছে ওমেগা। এটা তো দেখছো ওমেগা। এখন ধরো আমাদের লজিক্যালি আমরা, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, রাইট? আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। যত আমরা টানবো সেটা হচ্ছে এটার অ্যামপ্লিটিউড, এবং এটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা একটু পরে আসি। সো লিনিয়ার ভেলোসিটি ভি সমান, আমরা সূত্র জানি ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এই সূত্র ইউজ করা হয় কেন? ধরো আমাদের যেমন টাইম পিরিয়ড বের করে পেন্ডুলামের, যেমন বলে একটা সেকেন্ড পেন্ডুলাম, বা ধরো একটা ক্লক বানাবো, তার ক্ষেত্রে যে টাইমটা সে শো করবে, সে টাইমটা কিভাবে শো করে? আমাদের মতো করে, যে 9টা 15 বাজে, 9টা 16 বাজে, তাই না? আমাদের বোঝার মধ্যে রাখে, যে সিস্টেমে আমরা বুঝবো। ধরো একটা জিনিস হিব্রু ভাষায় এসে গুগল ট্রান্সলেটে দিলে তুমি ইংলিশে বা বাংলাতে ট্রান্সফর্ম করতে পারো তোমার বোঝার সুবিধার্থে। সো এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভেলোসিটিটা আমরা বুঝি না, আমরা কি বুঝি? আমরা লিনিয়ার ভেলোসিটি বুঝি, যেটা আমাদের পরিমাপ করতে সহজ হয়। তাহলে আমরা সেই ফর্মে আনার জন্য এই সূত্রটা ইউজ করছি, এই সূত্রটা আসছে। এ কি? এ হচ্ছে অ্যামপ্লিটিউড। এখন অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড হচ্ছে, ধরো এই যে স্প্রিংটা আছে বা পেন্ডুলাম, এই পেন্ডুলামকে যতদূর পর্যন্ত নিবার হাইয়েস্ট পয়েন্ট বা এখানে নিলাম, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই যে এই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড। স্প্রিং এর ক্ষেত্রে ধরো এটা স্প্রিং, হ্যাঁ, এই স্প্রিংটার যে বললাম না স্প্রিং এর ধর্ম আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম। সো এখান থেকে এর সমপরিমাণটা এর একটা পর্যায়ে আছে, যে পর্যায়ে নিয়ে গেলে অ্যামপ্লিটিউড হয়, অর্থাৎ এর উপরে সে আর যেতে পারে না। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এখন ধরো কোনো কিছু যদি আমি অ্যামপ্লিটিউডের উপরে নিয়ে যাই, মানে এটাকে অতিরিক্ত বেশি টানি, এই অ্যামপ্লিটিউড পর্যন্ত আমি এটাকে টানতে পারবো, মানে এর হাইয়েস্ট পয়েন্ট, পিক পয়েন্ট পর্যন্ত। এর পিক পয়েন্টের উপরে যদি এই পর্যন্ত আমি টানি, তাহলে এই পর্যন্ত যদি এটাকে টেনে আনি, তাহলে কি হবে জানো? এই স্প্রিংটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এর যে কোয়ালিটি আছে, ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, নেচার আছে, সেটা ধ্বংস হয়ে যাবে, সেটা থাকবে না। দ্যাট ইজ ওয়াই অ্যামপ্লিটিউডের মধ্যে রাখতে। এখন এটার প্রুফ কি, যে কেন ভাই এটা হয়? এর তো যেমন, আচ্ছা, একটা প্রুফ হচ্ছে তুমি স্প্রিংকে বেশি টানলে তো ভেঙে যায়। সেকেন্ড প্রুফ হচ্ছে তুমি একটা রাবার ব্যান্ডকে যদি বেশি টানো ছিঁড়ে যায়। আর যদি লজিক্যালি প্রুফ চাও, সূত্রের মাধ্যমে, যে এই সূত্রে বসাও, ভি সমান ওমেগা রুট, এখন এ স্কোয়ার তো আছে, রাইট? আর এক্স স্কোয়ারকে আমরা নিছি অ্যামপ্লিটিউড পরিমাণ। তাহলে অ্যামপ্লিটিউড পরিমাণ নিলে কত হয়? 0 আসে না? তাহলে ভি এর ভ্যালু উপরে 0ই হয়। হ্যাঁ, আর যদি এটা হচ্ছে এই পর্যন্ত, আর যদি আমরা অ্যামপ্লিটিউড থেকে বেশি নেই, যেটা বললাম, তাহলে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস, ধরো আমি নিলাম 1.1 অ্যামপ্লিটিউড পরিমাণ, ঠিক আছে? 1.1 বেশি নিছি, 1.1 মিটার বেশি নিছি অ্যামপ্লিটিউড থেকে। তাহলে কি হবে? তাহলে ওমেগা রুট মাইনাস 1.1 হোল স্কোয়ার সামথিং আসবে, রাইট? নেগেটিভ আসছে, নেগেটিভ কি স্কোয়ারের মধ্যে হয় না? হয় না। তাহলে কি? নট ফাউন্ড, অর্থাৎ জিনিসটি ভেঙে যাবে, আর থাকবে না। এটাই বুঝাইছে। এখন আসো, যে এই সূত্রে তুমি দেখতে পাচ্ছ যে অ্যামপ্লিটিউড পরিমাণ, মানে এখানে যত এক্স মানে ডিসপ্লেসমেন্ট করবে তত ভেলোসিটি কমবে। বাট লজিক্যালি কি তাই? লজিক্যালি তো যত তুলবা তত স্প্রিং তোমার আপ ডাউন করবে, তত ভেলোসিটি বাড়বে, রাইট? এই সূত্রটা তখনই খাটে যখন তুমি এটাকে টানার পর ছেড়ে দিবা। ডোন্ট থিঙ্ক যে তুমি টেনে ধরে আসো তার মানে এটা, তার মানে এই সূত্র খাটতে পারবে, তা না। তুমি এটা টেনে ধরার পর যখন ছেড়ে দিবা, তখন এই সূত্রটা কাজ করবে। এর রিজনটা কি? এইভাবে ধরো, যে এই পেন্ডুলাম দিয়ে আর কি বুঝায়, পেন্ডুলামের এই জায়গাতে গিয়ে থেমে যায় না? থেমে যায় কিভাবে? সেটার প্রুফ পাবে। ধরো এখান থেকে গেল, থেমে গিয়ে কিন্তু আবার এইদিকে আসে। ও যদি না থামতো তাহলে ওইদিকে যেতেই থাকতো, ও থামছে বলে এইদিকে আবার ব্যাক করে, রাইট? সো এই জায়গার ভেলোসিটি 0 না, এর অ্যামপ্লিটিউড, এখানে ভেলোসিটি 0, এরকম বিষয়টা। এখানে অ্যামপ্লিটিউড, ভেলোসিটি 0, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, রাইট? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এবং এই জায়গায় ভি হচ্ছে ম্যাক্স, রাইট? দুইবার লিখছি, ভি হচ্ছে ম্যাক্স। ইকুইলিব্রিয়ামে ভি হচ্ছে ম্যাক্স, কারণ এখানে x সমান কত, এখানে কত, এখানে x সমান 0। চলো সূত্রে বসাই, দেখি কি হয়। সো এখানে যদি আমরা সূত্রে বসাই, ভি সমান ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, যেহেতু x এর ভ্যালু 0 ধরছি, ইফ x ইকুয়াল টু 0, তাহলে কি আসে? ওমেগা রুট এ স্কোয়ার, তাহলে কত? এ ওমেগা, রাইট? বা ওমেগা এ, and that is called, এটাকে কি বলে? v max বলে, রাইট? v max। আর a max সমান কত? অ্যাক্সেলারেশন max সমান a ওমেগা স্কয়ার বা ওমেগা স্কয়ার, রাইট? দ্যাটস প্রিটি মাচ ইট। এখন বিষয়টা হচ্ছে এরকম, যে এই স্প্রিং এর ক্ষেত্রে এই পার্টে যখন সে আসবে, সে থেমে যাবে, ভেলোসিটি 0 হবে। ভেলোসিটি 0 হয় বলেই সে আবার ফিরে আসে নিচের দিকে, ফিরে আসে, আবার এখানে আসে, এখানে ভেলোসিটি 0 হয়। এই যে এই পার্টটাতে ভেলোসিটি 0 হয়, 0 আবার উপরে যায়, এবং এই জায়গাটাতে এরও v হয় কি? ম্যাক্স হয়ে থাকে,
ঠিক আছে, লজিক্যালি থিঙ্ক করলেই হয়। এর ভি এখানে ম্যাক্স হয়, এখানে 0 হয়, এখানে 0 হয়। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে এটা কেনই বা এইদিকে আসে, কেনই বা এখানে সবচেয়ে বেশি হয়। এর রিজনটা হচ্ছে তুমি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে যদি থিঙ্ক করো অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটম কি চায়? অ্যাটম চায় স্টেবল হতে। অ্যাটম চায় যে ইলেকট্রন সে তার ফুলফিল করবে, ডুয়েট রুল, অক্টেট রুল, মানে 8টা ঢুকাবে, অথবা হাফ ফিল রুল ফলো করে সে একটা স্টেবল পজিশনে আসবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আসবে। এবং পৃথিবীর সবকিছু ইকুইলিব্রিয়ামে আসতে যায়। যেমন এনট্রপির ক্ষেত্রে আমরা বলি যে পৃথিবীতে এনট্রপি 0 সামটাইমস ধরে, বাট এনট্রপি বাড়তেছে পৃথিবীর, রাইট? সো সবকিছু চাই ইকুইলিব্রিয়ামে আসতে, এবং এটার ইকুইলিব্রিয়ামে এটা মানে শান্ত পর্যায়ে, সবাই শান্তি চায়, সবাই ইকুইলিব্রিয়াম চায়। ইকুইলিব্রিয়াম এখানে, কারণ তুমি যখন একটা স্প্রিং এরকম বাউন্স করতে হতে থেমে যাবে, এই পর্যায়ে এসে থেমে যাবে। একটা পেন্ডুলাম যখন ঘোরা অফ হয়ে যাবে, তুমি আর ফোর্স দিয়ে 5 মিনিট পরে এসে দেখবে সেটা এখানে এসে থেমে গেছে, কারণ দিস ইজ ইকুইলিব্রিয়াম। এইভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ বা পছন্দ করে থাকে, ঠিক আছে? যেন আমরা শুয়ে থাকতে পছন্দ করি, ধরো অনেক টায়ার্ড হেক্টিক দেওয়ার পর কি শুইলেই ঘুমাই যায়, শুতে ভালো লাগে, সেরকম বিষয়টা যে ইকুইলিব্রিয়ামে চলে গেলাম। এটার ক্ষেত্রে তাই, এই কারণে এখানে সবচেয়ে ভেলোসিটি বেশি, এবং এখানে সে বারবার আসতে চায়, যে এখান থেকে নিচে নেমো সে এখানে আসতে চায়, বাট যেহেতু ফোর্স বাকি থাকে, এনার্জি বাকি থেকে নিচে চলে যায়, নিচে গিয়ে আবার এনার্জি পায়, দেখেন আবার এখানে আসে, এখানে এসে দেখা যায় এনার্জি স্টিল আছে, আবার উপরে চলে যায়, গিয়ে 0 হয়। এরকম আস্তে আস্তে এনার্জি, এখানে আসে এনার্জি একটু ছেড়ে দেয়, ওখানে আসে এনার্জি একটু ছেড়ে দেয়, আস্তে আস্তে ছেড়ে দিতে দিতে এরকম করতে করতে আস্তে 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 এইভাবে থেমে যাবে, কারণ এনার্জি তার দেওয়া শেষ। এখন আসো ইয়ে নিয়ে একটু কথা বলি, ওয়েভ নিয়ে। হ্যাঁ, ওয়েভ একটা গ্রাফ দিয়ে বোঝাই। এই যে একটা গ্রাফ, এই যে একটা গ্রাফ। এখন প্রথমত এই জিনিসটা দেখি, কারণ আমি এই জিনিসটাতে পরীক্ষা একবার ভুল করছিলাম, সবচেয়ে ইজিয়েস্ট থিং, বাট ওই যে কম পড়তাম তাই। এটা হচ্ছে সাইন গ্রাফ, এটা হচ্ছে কজ। রিজন কি? এই যে নিচ থেকে শুরু হয়ে সেটা সাইন, উপর থেকে শুরু হলে কজ, মোস্ট টাইম যেটাই হয়। এখন এটার ক্ষেত্রে টাইম পিরিয়ড নিয়ে আমরা একটা জিনিস জানি, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে একটা অসিলেশন করতে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক করতে কত সময় লাগে, রাইট? এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক করতে কত সময় লাগে। এখানেও তাই, এখানে টাইম পিরিয়ড হচ্ছে যে 0 দিকে শুরু হয়ে এই একই পর্যায়ে আবার যাবে। সো এইটা যে পর্যায়ে, এইটা একই পর্যায়ে কিন্তু দেখো, এটা না, কারণ এই যে এখানে যে কার্ভটা হয়েছে, এখানে ওই সেম পরিমাণ কার্ভ হবে। আমি একটু বেশি বড় এঁকে ফেলছি, ধরো এরকম সেম পরিমাণ কার্ভ হয়ে যখন এখানে আসবে, এইটুকু আসতে যে পরিমাণ টাইম লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। আর এখান থেকে এই পার্টটা হচ্ছে এর অ্যামপ্লিটিউড, এই যে এই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ, অর্থাৎ এর হাইয়েস্ট পয়েন্ট, যেটা এতক্ষণ দেখাইলাম যে এই যে এখানে অ্যামপ্লিটিউড, মানে এর হাইয়েস্ট পয়েন্ট যত যাবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো ধরো তোমার পরীক্ষা বলো যে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে t/2 টাইম পিরিয়ড অর্ধেক, এই জায়গা কি 3/4t, তাই না? এই জায়গা কত? এই জায়গা হচ্ছে 1/4t, রাইট? কারণ এটা 1 কোয়ার্টার, এটা হাফ, এটা 3 কোয়ার্টার, এটা ফুল। বুঝা গেল? এটার ক্ষেত্রেও সেম, বুঝার কিছু না। এই যে সরি, এটার ক্ষেত্রে হবে হচ্ছে, সেটা দেখানো ভালোই হয়েছে, এই যে এই জায়গাটা হবে এর টাইম পিরিয়ড, রাইট? মোস্ট প্রবাবলি ঠিক আছে। আচ্ছা, এরপর আসলে আমরা টাইম পিরিয়ড সমান কি জানি? আচ্ছা, এখানে লিখি, টাইম পিরিয়ড সমান আমরা জানি 2π√L/g, রাইট? ইজ হোয়াট উই নো। এখন এখানে g তো গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, L হচ্ছে লেংথ। পরীক্ষায় মেইনলি একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে পৃথিবীর আর্থের সেন্টারে, সেন্টার অফ আর্থে t এর ভ্যালু, টাইম পিরিয়ড কত? মানে একটা যদি তুমি পেন্ডুলামকে পৃথিবীর সেন্টার নিয়ে যাও, এর টাইম পিরিয়ড কত হবে? আমরা জানি কি পৃথিবীর সেন্টার অফ দ্য আর্থে জি এর ভ্যালু কত হয়? 0 হয়, রাইট? জি এর ভ্যালু 0 হয় কেন? কারণ তুমি যত সেন্টার থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে, এই যে পৃথিবী আর্থ, এখানে g = 0, এখান থেকে যত উপরের দিকে যাবা এই জায়গায় জি এর ভ্যালু হচ্ছে ম্যাক্স, রাইট? জি এর ভ্যালু ম্যাক্স। আর পৃথিবীতে জি এর ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে তোমার পোলার রিজনে, এই জায়গাতে জি এর ভ্যালু হচ্ছে ম্যাক্স। আচ্ছা, এইভাবে ঘুরে জি, এখানে হচ্ছে জি এর ভ্যালু ম্যাক্স, আর ইকুয়েটর বরাবর, এই যে এই বরাবর, পেট বরাবর, ঠিক আছে, পেট বরাবর হচ্ছে জি এর ভ্যালু মিনিমাম। আমরা মোস্ট প্রবাবলি যে জায়গায় আছি, আমাদের বাংলাদেশের উপর যে ট্রপিক অফ ক্যান্সার বলে একটা লাইন আছে, ওই ক্যান্সার না, নাম দিছে। সো এই ইকুয়েটর বরাবর এখানে জি এর ভ্যালু সবচেয়ে কম হয়, কারণ এই জায়গাটা বেশি মোটা চ্যাপ্টা টাইপের, রাইট? ইলিপসের মতো বলা যায়। আর এটা হচ্ছে ইলিপসের মাথার মতো, যেহেতু এটা একটু নিচের দিকে ডাবা, তো এখানে জি এর ভ্যালু বেশি হবে। যেহেতু আমরা জি সমান কি জানি? gm/r², রাইট? তাহলে আর এর এখানে আর এর ভ্যালু বেশি, আর এর ভ্যালু বেশি হলে জি এর ভ্যালু কম হবে, আর এর ভ্যালু এখানে কম, সেন্টার থেকে দেন, এখানে সেন্টার থেকে এটা কম, এখান থেকে অনেক বেশি, তাহলে এখানে জি এর ভ্যালু একটু হলেও বেশি হবে।
সো এখানে যদি বসাই জি এর ভ্যালু 0 তাহলে কত আসে 2π√L/0 অর্থাৎ ইনফিনিটি, কোনো কিছু নিচে 0 থাকা মানে তার ভ্যালু ইনফিনিটি। দিস ইজ হোয়াট হ্যাজ বিন শোন হিয়ার বিকজ টাইম পিরিয়ড যেহেতু পৃথিবীর সেন্টারে বলছে তাহলে অবভিয়াসলি টাইম পিরিয়ড ইনফিনিটি হবে যেহেতু জি এর ভ্যালু নিচে। আরেকটা কোশ্চেন আসে যে ধরো এটা পৃথিবী আর এটা হচ্ছে একটা স্যাটেলাইট, ঠিক আছে, আমার ড্রয়িং খুবই খারাপ, সরি ফর দ্যাট। এটা স্যাটেলাইট এই দিক দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, এই দিক দিয়ে ঘুরতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটের ওখানে তুমি যদি দাঁড়াও তাহলে এখানে জি এর ভ্যালু কত? এখানে জি এর ভ্যালু ইজ হোয়াট? এখানে জি এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, এই জায়গাটাতে জি এর ভ্যালু 0। এর কারণ হচ্ছে প্রথমত স্যাটেলাইট কি করতে হয়, পৃথিবী থেকে এসকেপ ভেলোসিটি অর্থাৎ 11.2 কিলোমিটার/সেকেন্ড বা 7.764 বা সামথিং কিলোমিটার/সেকেন্ডে যদি তুমি উপরের দিকে আকাশে মারো, কত স্পিড ইমাজিন করো, সেই স্পিডে মারলে এটা একটা পর্যায়ে গিয়ে এমন একটা পর্যায়ে যাবে যেখানে গিয়ে জি এর ভ্যালু 0 হয়ে যাবে। অর্থাৎ যে এখন রিজন কি, তুমি লজিক্যালি থিঙ্ক করো, এটা যেহেতু ঘুরে, তাই না? আর আমি ছোটবেলায় যেটা ভাবতাম যে এখানে তো কোনো ফুয়েল টুয়েল আছে রকেটের মতো যে সারাদিন হচ্ছে মানে এটাকে উপরে রাখার জন্য তেল খরচ হয়, বাট এরকম বিষয়টা না। এটাকে উপরে নিয়ে গেলে এর আর কোনো তেল কোনো কিছু খরচ করতে হবে না, কারণ নিজেই স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, ছাড়া মানে গ্র্যাভিটেশনাল কোনো ফোর্স থাকবে না, কারণ পৃথিবী থেকে দূরে থাকবে আর এসকেপ ভেলোসিটি দিয়ে যাবে। তো এটা একটু এখানে বলা আছে তাই বললাম। আর আরেকটা জিনিস যেটা দেখো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। সেটা কি? সেটা মনে করবেন d²x ভাগ dt² প্লাস ω²x সমান 0। দিস দ্য ইকুয়েশন। ওমেগা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, x কি ডিসপ্লেসমেন্ট, এখানে x ডিসপ্লেসমেন্ট, t হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। এখন পরীক্ষা যেভাবে কোশ্চেন আসে, ধরো এখানে দিল 6d²x ভাগ dt² প্লাস 54x, ঠিক আছে, 54x সমান 0। এখন পরীক্ষায় কোশ্চেন দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ দ্য ওমেগা, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বললো। দেন হোয়াট আর ইউ গোনা ডু? ফার্স্ট অফ অল যেটা করতে হবে 6 দিয়ে, মানে এই জিনিসটাকে যেটা করতে হবে এই যে এই ফর্মে, এর যে কি করলাম ভাই, এই ফর্মে এটাকে আনতে হবে, ঠিক আছে, এটাকে এই ফর্মে আনতে হবে, তাহলে কিভাবে আনবা? প্রথমে 6 দিয়ে ভাগ করে দাও। let's just remove this। 6 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কি হয়, d²x ভাগ dt² প্লাস হচ্ছে 54 দিয়ে ভাগ দিলে 9x ইকুয়াল টু 0। 6টাকে ওই পাশে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে কি থাকে d²x ভাগ dt², আর এই 9টাকে কি লেখা যায়, 3² লেখা যায়, 3²x সমান 0, রাইট? তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ω² ধরি তাহলে ω সমান আসবে 3। ω² কেন, এই যে ω²। পরীক্ষায় আমি যে ভুলটা করতাম, আমি এখানে এসেই বুঝতাম যে 9 দেখতাম অপশনে দাগাই দিতাম। মোস্টলি এটা হইতো কারণ উত্তেজিত থাকতাম, হয়তো প্রথম দিকে অনেক কোশ্চেন পারতেছি তখন তাদের দিয়ে দিই। আর আরেকটা রিজনে ভুল করতাম সেটা হচ্ছে প্যানিকের কারণে, অনেক সময় লাস্টে এই কোশ্চেনটা দেয়, যার কারণে ধরো তোমার 40 সেকেন্ড আছে 2-3টা এমসিকিউ সলভ করতে, তো প্রথম 2টা ধরো অলরেডি দাগিয়ে রাখছো, মানে আগে সলভ করে এখন কোশ্চেনের আনসার স্ক্রিপ্টে দাগাই না, এই কোশ্চেনের 20 সেকেন্ড আছে, এটা তো মাথায় করতে পারবা, পরে 9 আসলো 9 দাগাই দিবা, 2 মিনিট পর মনে পড়লো যে হ্যাঁ এখানে তো স্কোয়ার ছিল, স্কোয়ার করতে হবে। এই জিনিসটা আমি মেইনলি ভুল করতাম, এখানে তোমাদের দেখাই দিলাম, এবং এটা পরীক্ষায় আসেই, এমসিকিউতে মোস্ট টাইমসই আসে। সো রিমেম্বার দিস, স্কোয়ার থেকে স্কোয়ারটা দিতে হবে ব্র্যাকেটে, তাই না, মানে রুট করতে হবে, এটাকে রুট করতে হবে, রুট করলে যে আনসারটা পাবো দ্যাট ইজ ওমেগা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং এটাই মোস্টলি বের করতে দেয়। আচ্ছা, আর কি আছে এখানে পড়ানোর মতো? লেটস জাস্ট সি, নেক্সট দিন পড়ানোর মতো আরেকটা সূত্র মনে রাখতে পারো, 2π√e/g equals to 2π√e/g। আরেকটা আছে হচ্ছে mg সমান ke, ঠিক আছে। You can remember these two equations, sometimes লাগে যদি এর ভ্যালু জি এর ভ্যালু দেওয়া থাকে, এই আর কি, নাথিং এলস। আর যেগুলো আছে সেগুলো উইল টিচ অর স্টাডি ইন দ্য নেক্সট পার্ট। সো টিল দেন আই হোপ তোমরা বুঝছো and হেল্প হইছো, পড়তে থাকো। পার্ট 2 ইনশাআল্লাহ সুন আসবে, লেটস হোপ। টিল দেন সেফ থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো,
দোয়া করি আমার জন্য। ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ অল ডুইং ওয়েল। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার পিরিয়ডিক মোশনের লাস্ট পার্টে আসি, অথবা তো দুটো পার্ট একসাথে পোস্ট করবো, আই এম নট শিওর। সো ফার্স্ট পার্টের পরে একটু ছোটখাটো কিছু বাকি ছিল, সেটাতে আমরা মুভ অন করবো। সো তার মধ্যে একটা হচ্ছে যে সিম্পল হার্মোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, এখন মানে এটা মুখস্থ করা যায়, জাস্ট একটা ইকুয়েশন দিছে বুঝলাম। আর ডেল্টা হচ্ছে আপনার অ্যাঙ্গেল, রাইট? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে অ্যাম্পলিটিউড, সব বুঝলাম। বাট ভি এরটা কিভাবে মনে রাখা যাবে, ভিটা কেমনে আসলো সেটা বুঝাই। এখন x হচ্ছে কি, x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, রাইট? আর v হচ্ছে ভেলোসিটি। সো এটা যদি অ্যাঙ্গুলার বিষয় আছে পিরিয়ডিক মোশন, বাট এমনি আমরা কি জানি v সমান d বাই t, রাইট? বাট এখানে x থেকে v তে যাইতে গেলে যেটা করতে হয়, v সমান হচ্ছে dx বাই dt, অর্থাৎ d বাই dt ইনটু x করতে হয়, ঠিক আছে? মানে ডিফারেন্সিয়েশন করতে হয়। সো আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি, লেটস জাস্ট ডু ইট, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। যারা ডিফারেন্সিয়েশন পারো না তাদের একটু বুঝাই দিচ্ছি কিভাবে জিনিসগুলো হয়। আগে জিনিসটা লিখে নিই, ওমেগা t প্লাস ডেল্টা। এখন ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, t এর সাপেক্ষে, রাইট? t এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে t বাদে বাকি যা কিছু আছে সেটা সামনে আসবে। ফার্স্ট অফ অল আগে এই সাইনটা যেহেতু t এর মধ্যে, তাই সাইনটা চেঞ্জ হবে। আর এটা হচ্ছে এখানে এক ধরনের ভেরিয়েবল, তাই না? 1 2 3 4, ধরো এখানে যদি থাকতো এর পরিবর্তে ধরো এরকম থাকতো 5 sin ওমেগা t প্লাস ডেল্টা, হ্যাঁ? তাহলে কি হতো, তাহলে 5টা সামনে চলে আসতো, সেরকম এখানে 5টা সামনে আসলো, এখানে তাহলে এই সামনে আসলো। এখন আমরা t এর পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েট করতেছি, t এর সামনে ওমেগা আছে, যে আমরা জানি যে ডিফারেন্সিয়েশন যদি করি ddx বাই 2x, তাহলে কি x টা 1 হয়ে যাবে, 2টা চলে আসবে, রাইট? তো প্রথমে আগে sin আছে, ddx অফ sin কি, ddx অফ sin সমান sin x যদি ধরি, সমান কি হবে, cos x হবে, রাইট? সমান cos x হবে। আর ddx অফ cos x সমান কি হবে, জাস্ট উল্টা, সামনে একটা মাইনাস আসবে, মাইনাস sin x। ডু ইউ অল গেট দ্যাট? তাহলে এখানে ফার্স্ট অফ অল sin এর জন্য cos হবে, ঠিক আছে? ও আচ্ছা, এর আগে বলে দিই, যেহেতু ওমেগাটা বললাম, ওমেগাটা লিখি, ওমেগাটা যেহেতু t এর সামনে আছে 2x এর মতো, এটা সামনে আসবে, তাহলে a ওমেগা হয়ে গেল। এটা কি বুঝছো? ওমেগা t যেহেতু ছিল, এখানে 2x ছিল, 2টা চলে আসছে, x টা চলে গেছে, সেরকম এখানে t এর যেহেতু ডিফারেন্সিয়েশন, t টা চলে যাবে, ওমেগাটা সামনে আসবে, গেল। এরপর কি cos, রাইট? cos এর পর যা আছে সবার মতো বসে যাবে, যেহেতু এটা sin এর ভিতরে, তাহলে ওমেগা t প্লাস ডেল্টা। দিস ইজ হাউ v এর ভ্যালুটা আসছে। আই হোপ এটা আমরা বুঝতে পারছি। এইভাবে হচ্ছে v এর ভ্যালুটা এখানে আসছে। এখন আসো আমরা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা দেখি। পটেনশিয়ালটা আগে কি জানি, হাফ kx স্কয়ার, মাইনাসটা বাদ দিলাম, ঠিক আছে? মাইনাস মানে জাস্ট ডাইরেকশন বোঝায়, যেটা ফার্স্ট পার্টে দেখছো, এখানে দরকার নেই। আর আচ্ছা, এর আগে দেখি ই টোটাল, ঠিক আছে? ই টোটাল যদি দেই, ই টোটাল কি হবে, হাফ কে এ স্কয়ার। এ হচ্ছে অ্যামপ্লিটিউড, কেন এ স্কয়ার সেটাও বলে দিচ্ছি। কারণ সবচেয়ে বেশি এনার্জি হয় কোথায়, অ্যামপ্লিটিউড। এই যে একটা পেন্ডুলাম, ঠিক আছে? এই যে পেন্ডুলাম, এই পেন্ডুলামের এখানে এনার্জি সবচেয়ে বেশি, হ্যাঁ? এনার্জি ম্যাক্স, ভেলোসিটি ম্যাক্স, রাইট? এখানেই তো, এখানে সবচেয়ে বেশি হবে, হাফ এম ভি স্কয়ার না, ইয়ে সমান কাইনেটিক এনার্জি সমান, তো এখানে ভি ম্যাক্স, তাহলে অবভিয়াসলি এখানে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি হবে ইকুইলিব্রিয়াম বরাবর, এইখানে এই দিছে, ঠিক আছে? গেল। এখন বিষয়টা হচ্ছে যে এটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে ধরো এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, রাইট? তাহলে এই জায়গাতে এনার্জি পোটেনশিয়াল কাইনেটিক যোগ করলে হাইয়েস্ট হবে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে পোটেনশিয়াল 0, কাইনেটিক হচ্ছে ম্যাক্স, তাই না? আর এই জায়গায় ই কে কাইনেটিক এনার্জি হচ্ছে 0 আর ই পটেনশিয়াল হচ্ছে ম্যাক্স, কারণ এখানে পটেনশিয়াল কেন, এখানে এসে 0 হয়ে যায়, তাহলে পটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি থাকবে। এখানে আসলে পটেনশিয়াল 0 হয়ে যায়, কাইনেটিক সবচেয়ে বেশি থাকবে। আর এইটা যেটা লিখলাম, এটার ক্ষেত্রে সেম হবে, কাইনেটিকটা ম্যাক্স হবে, সরি কাইনেটিক 0 হবে, এখানে তো 0 লিখছি আমি, আসলে ভুল লিখছি। আর হচ্ছে ই পটেনশিয়ালটা হবে হচ্ছে ম্যাক্স, এটা তো বুঝছি। সো টোটাল যদি a স্কয়ার হয় আর যদি পটেনশিয়াল x, তাহলে কাইনেটিকটা কি হবে, আমরা জানি ই টোটাল সমান কি, ই টোটাল সমান হচ্ছে ep প্লাস ek, তাই না? পটেনশিয়াল আর কাইনেটিক যোগফল হচ্ছে টোটাল এনার্জি। তাহলে
ই কে সমান কি হবে থিঙ্ক করো তো, তাহলে ই কে সমান হবে হাফ কে এর মতো থাকলো, ঠিক আছে, বা এখান থেকে আমরা এটা বের করি, এখান থেকে আমরা এটা বের করব, ঠিক আছে, এখান থেকে, তাহলে ই কে আমরা বের করব, তাহলে কি ই টোটাল মাইনাস ই পটেনশিয়াল, ই টোটাল কি হাফ কে এ স্কয়ার আর ই পটেনশিয়াল কি হাফ কে এক্স স্কয়ার, তাহলে হাফ কে কমন নাও, কমন নিলে কি থাকে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো ডু ইউ অল গেট দ্যাট? দিস ইজ ই কে সমান তাহলে কি আসলো হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির সূত্র ফর পিরিয়ডিক মোশন। জাস্ট দেখাই দিলাম প্রুফটা, ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো চাইলে। দ্যাটস প্রিটি মাচ ইট। এখন আসো যে জিনিস আর কিছু বাকি আছে সেটা হচ্ছে আমরা জানি টি সমান আরেকটা সূত্র আছে যেটা আগের দিন দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 2 পাই রুট m বাই k, রাইট? m বাই k ম্যাথ যদি দেওয়া থাকে স্প্রিং এর তাহলে 2 পাই রুট m বাই k হবে। এখন এখানে দুটো ডিফারেন্ট জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো ইন এ লিফট, একটা লিফটের মধ্যে যদি তুমি পেন্ডুলাম ধরো তাহলে একটা ভিন্ন ধরনের জিনিস দেখা যেতে পারে। সেটা হচ্ছে একটা লিফট যদি উপরের দিকে যায়, হ্যাঁ লিফট, এটা হচ্ছে লিফট, এই লিফটের মধ্যে পেন্ডুলামটা ঝুলে আছে, ঠিক আছে, এই যে পেন্ডুলামটা এই লিফটের মধ্যে আছে ধরো, তাহলে যে জিনিসটা হবে এই লিফটের যদি উপরের দিকে যেতে থাকে তাহলে টি সমান হবে 2 পাই রুট এম সরি এল। এখন যেহেতু পেন্ডুলাম যেহেতু এটা যদি উপরের দিকে যায় টিটা, তাহলে কি হবে উপরের দিকে অ্যাসেন্ড করলে আমরা জানি যে লিফটটা যদি উপরের দিকে যাবে জি এর ভ্যালু তত বাড়বে, তাই না, মানে আমাদের ওয়েট বেশি ফিল হবে। তাহলে কি হবে নরমালি তো আমরা জানি সেটা, তাহলে জি প্লাস এটা সমান দিলাম বইয়ে যদি এফ দেওয়া আছে এফ দিলাম, ঠিক আছে, এফ হচ্ছে এক্সট্রা যে এখানে গ্র্যাভিটেশনাল এক্সট্রা অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে সেটা, অর্থাৎ কি যত উপরে যাবে তত টাইম পিরিয়ড কমবে যেহেতু বড় হয়ে যাচ্ছে। আর যদি একটা লিফট এই যে পেন্ডুলাম, ঠিক আছে, পেন্ডুলাম নিয়ে নিচের দিকে নামে ডিসেন্ড করে, এটা হচ্ছে অ্যাসেন্ড আর এটা হচ্ছে ডিসেন্ড করে, তাহলে কি হবে, তাহলে সূত্রটা জাস্ট ইজি, টি ইকুয়ালস টু 2 পাই রুট এল ডিভাইডেড বাই জি মাইনাস এফ, অর্থাৎ এখানে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে কারণ এখানে জি এর ভ্যালু কম। লজিক্যালি সূত্র বসাইলেই হয়ে যায়, তেমন কোনো কঠিন কিছু না। এটা গেল। এরপর আমরা আর যে জিনিসটা তোমাদের দেখাবো হবে, এটা গেল। এখন আসো এবারটা কেটে দিই, এবারটা মুছে দিই, এই জায়গায় আসো যেটা আমি আগে থেকে লিখে রাখছিলাম সেটা হচ্ছে যে এই যে t2 t প্রাইম ডিভাইড বাই t মাইনাস 1 ইনটু r। আচ্ছা এইবারটা জানার আগে বলি, ধরো একটা ঘড়ি সামটাইমস দেখো না, একটা জায়গায় গেলে বা কোন জায়গায় উঁচুতে উঠলে হচ্ছে মোস্টলি দেখা যায় না, বাট লেটস জাস্ট অ্যাসিউম যে টাইমটা স্লো হয়ে যায় বা ফাস্ট হয়ে যায়, রাইট? স্লো হয় বা ফাস্ট হয়, তো টাইমটা কত পরিমাণ স্লো হইছে, স্লো হওয়ার কারণে টাইম পিরিয়ড কত, সে কতটুকু বাড়লো, টাইম পিরিয়ড কি বাড়লো নাকি কমলো, এটা বের করার জন্য একটা সূত্র আছে। তুমি যদি পাহাড়ে যাও, ধরো এটা মাটি, তুমি যে এরকম পাহাড়ে গেছো, ঠিক আছে, এখানে তুমি এখানে যে পেন্ডুলাম নিয়ে ধরে আছো, ঠিক আছে, এই যে পেন্ডুলাম, সরি একটু বড় করে, এই যে পেন্ডুলাম নিয়ে ধরে আছো। এখন এইখানে পেন্ডুলামের টাইম পিরিয়ড, তোমার ঘড়ির টাইম পিরিয়ড বের করার জন্য সূত্র হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই 86,400 মাইনাস n প্লাস মাইনাস n। প্লাস মাইনাস n কেন? এর রিজন হচ্ছে তোমার যদি ইয়ে বেড়ে যায়, তোমার যদি ঘড়ি ফাস্ট হয়, ইফ ওয়াচ ইজ ফাস্ট, তোমার ঘড়ির যদি টাইম ফাস্ট হয় তাহলে টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড কমে যাবে, ফার্স্ট থিং কমে যাবে। তাহলে সূত্র হবে হচ্ছে তখন ৮৬,৪০০, আচ্ছা ৮৬,৪০০ কেমন আসছে আমি বলি, 1 ঘন্টায় 1 মিনিটে 60 সেকেন্ড, 1 মিনিট 60 সেক, তাহলে 1 আওয়ার সমান কি হবে 60 টাইমস 60, তাহলে 24 আওয়ার্স বা 1 ডে তে কত হবে, তাহলে 60 টাইমস 60 মানে হচ্ছে গুণন 24, ঠিক আছে 24, তো এখানে 6 টাইমস 6 3600, 636 দুটো শূন্য যোগ করে দাও, গুণন 24 এন্ড 36 টাইমস 24 যদি করো তাহলে আসে হচ্ছে তোমার 864, আর এই দুটো শূন্য যোগ করলে এটা 86,400 সেকেন্ড আসে, যেটা এখানে বসাইছি, আর এখানে 86,400। এখন এটা ইজিয়েস্ট মনে রাখার কেন, যেহেতু ফাস্ট
তাহলে এখানে প্লাস যোগ হবে, প্লাস n, ঠিক আছে। আর টাইম পিরিয়ড কমবে, প্লাস তুমি যে চিন্তা করো টাইম পিরিয়ড কমবে মানে কি, নিচে ভাগ হবে, বেশি ভাগ হবে, কমবে। আর ইফ ওয়াচ ইজ স্লো, যদি দেখা যায় যে স্লো, তখন টাইম পিরিয়ড বাড়বে। ওকে, টাইম পিরিয়ড বাড়বে, তাহলে কি হবে 86400 ডিভাইড বাই 86400 মাইনাস n। এই জিনিসটা কি বুঝছো? টাইম পিরিয়ড বাড়লে মাইনাস হবে, টাইম পিরিয়ড কমলে প্লাস হবে। ওয়াচ ফাস্ট হলে প্লাস হবে নিচে, ওয়াচ স্লো হলে মাইনাস হবে নিচে। ইজি অ্যাজ দ্যাট, দিস দ্য ইকুয়েশন হুইচ ইউ উইল নিড। মজার বিষয় হচ্ছে এই যে এইচটা আছে না, হাইট, ধরো তুমি পাহাড়ে উঠে দেখতে পাচ্ছ এই ধরনের কাহিনী চলতেছে, তখন তুমি এই এখান থেকে ধরো টাইম পিরিয়ড পেলে, টি পাইলা, একটা টি পাইলে হচ্ছে ধরো মাটিতে, যেমন একটা সেকেন্ড পেন্ডুলাম মানে কি 1 সেকেন্ডে তার ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড হয়, তাহলে এটা হচ্ছে মাটিতে। আর তুমি উপরে গিয়ে দেখলা তার টাইম পিরিয়ড 1 সেকেন্ড ছিল, কমে 0.8 সেকেন্ড হয়ে গেছে, মানে সেকেন্ড পেন্ডুলাম নাই, তখন টি প্রাইমটা 0.8, টিটা হচ্ছে মাটিতে, এর সাথে -1 করে যদি তুমি পৃথিবীর রেডিয়াস দিয়ে গুণ করো 6400 টাইমস 10³ মিটার, তাহলে তুমি মাউন্টেনের হাইটটা পাবা। ভেরি ইন্টারেস্টিং বিষয় না? এখন এখানে আবার আরেকটা সূত্র আছে যেটা আমি এখানে দেখাই, এই যে এটা মুছে, জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস। সেটা হচ্ছে আমরা কি জানি t সমান 2π√L/g, তাই না? এখানে আসো, তাহলে h সমান কি লেখা যায় এটার জন্য 2π রুট, শোনো l তো দুইটার ক্ষেত্রে সেম, l তো আমি চেঞ্জ করতেছি না, লেংথ ইজ লেংথ, g টা হয়ে যাবে g প্রাইম, রাইট? কারণ g টা চেঞ্জ হবে উপরে গিয়ে, আর নিচে হবে 2π√L/g, আর পুরোটা ব্র্যাকেটে হচ্ছে সরি -1 আর ব্র্যাকেট হচ্ছে r, রাইট? -1 দিয়ে ব্র্যাকেটে r দিলাম। এখন তাহলে এই 2π কেটে গেল, l টা উপরে গিয়ে কেটে গেল, তাহলে কি থাকে h সমান g/g প্রাইম। কেন g/g প্রাইম? রুট থাকবে একটা, যেহেতু রুট আছে, এটা নিচে ছিল উপরে চলে যাবে, এটা যেহেতু অলরেডি উপর থেকে নিচে ছিল তাহলে নিচে চলে আসবে, তাই না? যেটা মিডল সাইন, এটার নিচে যদি আরেকটা ভাগ চিহ্ন থাকে তাহলে g টা উপরে চলে যায়, আর এর উপরে একটা ভাগ চিহ্ন থাকলে g টা নিচে চলে যায়। g/g প্রাইম -1 ইনটু r, ঠিক আছে? এটা যদি আমরা করি তাহলে আমরা কত হাইটে একটা মাউন্টেনে, একটা মানুষ কত হাইটে আছে একটা মাউন্টেনে, ধরো মাউন্ট এভারেস্টে উঠছো, এইখানে যে মানুষটা আছে সে কত হাইটে আছে পেন্ডুলাম নিয়ে, সেটা আমরা এই h বের করতে পারবো। দ্যাট ইজ প্রিটি মাচ ইট। মনে এর বাইরে আর সূত্র এই অধ্যায়ের মধ্যে নাই, এবং এই অধ্যায়টা মোটামুটি সহজ যদি তুমি এগুলো ইকুয়েশন বের করতে পারো। সো দিস প্রিটি মাচ ইট, এন্ড স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মনে না আর কিছু বাকি রাখছি না, আর তো আমি কিছু বাকি রাখিনি। সো this is it, thank you guys for watching. Screenshot নিয়ে নিতে পারো, সরে দাঁড়াইলাম। So periodic motion শেষ হলো, this first paper of chapter 7 periodic motion is finished. দেখি দুইটা মার্জ করবো তো ভিডিও, আমার শিওর, দ্যাট ইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, পড়াশোনা করি, ভিডিওটা দেখে কিছু নোট করি, নিজে একটু লজিক্যালি বুঝিও, কারণ আমি ট্রাই করি লজিক্যালি বুঝাইতে, কারণ লজিক্যালি বুঝাইলে মুখস্থ করার বিষয়টা থাকে না। এই প্যারাটা আমি খাইছিলাম এইচএসসি টাইমে, প্রচুর মুখস্থ, মানে প্রচুর না, পড়াশোনা তো কম করতাম, বাট মুখস্থ করতাম। মুখস্থ করতে ফিজিক্স হয় না, বাট ইফ ইউ ওয়ান্ট টু লাভ এ সাবজেক্ট, সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমার সেই জিনিসটা লজিক দিয়ে বুঝতে হবে, পড়া বুঝতে হবে। এই কারণেই লজিক দিয়ে পড়াইছি। সো হোপ ইউ গাইজ হ্যাভ বিন হেল্পড, তোমরা হেল্পে আসছে, ফ্রেন্ডের সাথে শেয়ার করিও, পড়াশোনা করিও, ভালো থাকিও, এবং আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।